আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২৬ ব্যাচের পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা। তোমাদের সবারই লক্ষ্য এসএসসি পরীক্ষায় যেন কাঙ্ক্ষিত ফলাফলটি অর্জিত হয়। এই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য প্রয়োজন একটি গোছানো প্রস্তুতি যা তোমরা ইতিমধ্যেই নিচ্ছ। তো তোমাদের শেষ সময়ের গুরুত্বপূর্ণ সব ট্রিক্স এবং গুরুত্বপূর্ণ সব পরামর্শ নিয়ে আজ আমি মোহাম্মদ রিফাত হোসেন চলে এসেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাবজেক্ট অ্যানালাইসিস ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের আইসিটি সাবজেক্টে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ যেগুলো এসএসসি পরীক্ষায় আসার মতো, কোন কোন জায়গাগুলোতে আমাদের তুলনামূলক ফোকাসটা একটু বেশি দিতে হবে সেগুলো নিয়ে। তাহলে চলো আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরুতেই একটু দেখে নিব যে আমাদের এই বছরের সিলেবাসে আইসিটির যেই অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে সেই অধ্যায়গুলো থেকে বিগত বছরগুলোতে কতটি প্রশ্ন এসেছিল। তো এখানে একটা তোমার লিস্ট দেওয়া আছে, তুমি যদি ফলো করো আমাদের এই বছরের সিলেবাস অনুযায়ী আইসিটি বইয়ের মোট ৪ টি অধ্যায় আছে। অধ্যায় ২, অধ্যায় ৪, অধ্যায় ৫, অধ্যায় ৬। তো এই ৬ টি অধ্যায়ের মধ্যে আবার অধ্যায় ৬ টা কিন্তু সম্পূর্ণরূপে নতুনভাবে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। সো বিগত বছরে কিন্তু এই অধ্যায়ের উপরে কোনো পরীক্ষা হয়নি। সো আমরা বলতে পারি আমাদের যেই এখানে অ্যানালাইসিসটা দেওয়া আছে প্রশ্নের, সেটা হচ্ছে মূলত অধ্যায় ২, অধ্যায় ৪ এবং অধ্যায় ৫ এর জন্য। তো তুমি যদি একটু পরিসংখ্যানটা খেয়াল করো, আমাদের অধ্যায় ২ থেকে এ যাবৎ বলতে আমি যেই বছর সংখ্যাকে হিসাবে নিয়েছি সেটা হচ্ছে তোমার ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত যতগুলো এসএসসি পরীক্ষা হয়েছে। তো এই সময়ের মধ্যে আমাদের অধ্যায় ২ থেকে অ্যারাউন্ড ১৫৬ টা প্রশ্ন হয়েছে। অধ্যায় ৪ যেটা আছে তোমার সেখানে হচ্ছে ১৪২ টা প্রশ্ন এসেছে এ পর্যন্ত। আর আমাদের অধ্যায় ৫ যেটা আছে সেখানে এ পর্যন্ত ১৪৫ টা প্রশ্ন এসেছে। আর অধ্যায় ৬ যেহেতু তোমাদের বছরেই ১ম পরীক্ষা হতে যাচ্ছে, সো এটার কোনো পরিসংখ্যান আপাতত নেই। তো এইটা হচ্ছে আমাদের একটা পরিসংখ্যান যেটা আমাদেরকে ধারণা দেয় যে কোন চ্যাপ্টারটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। যদিও আসলে আমাদের প্রশ্নের যেই সংখ্যা এখানে দেখা যাচ্ছে এটা সবগুলোর জন্যই কাছাকাছি। তো আমি হচ্ছে এজন্য সামনে আরেকটু ডিটেইলসে তোমাদের জন্য ব্যাপারগুলো ব্রেকডাউন করে দেখাবো যে আসলে কোন চ্যাপ্টারে এভারেজে কতগুলো কোয়েশ্চেন আসে এবং কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে। তাহলে চল আমরা এই পার্টটা একটু দেখি। তো এখন হচ্ছে আমি অধ্যায় ভিত্তিক আলোচনাটা করব যে আমাদের কোন অধ্যায় থেকে গড়ে প্রশ্ন কতটি আসে এবং কোন টপিকগুলো থেকে আসে। আমাদের প্রথমেই যেটা আছে অধ্যায় ২, এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন হয়ে থাকে এবং আমি যদি তোমাদের একটা গড় ধারণা দিতে চাই তাহলে বলা যায় যে প্রত্যেকটা বোর্ডেই আমাদের যতগুলো বোর্ডে পরীক্ষা হয় প্রতিটি বোর্ডেই তোমার গড়ে হচ্ছে ৫ থেকে ৬ টা প্রশ্ন হয়। ৫ থেকে ৬ টি এমসিকিউ। তো তোমরা তো জানো যে তোমাদের আইসিটি পরীক্ষা হচ্ছে পুরোপুরি এমসিকিউ এর উপরে। তোমাদের হচ্ছে মোট ২৫ টা এমসিকিউ অ্যান্সার করতে হবে বোর্ড পরীক্ষাতে। তো এই ২৫ টা এমসিকিউর মধ্যে দেখা যায় প্রতি বছরই আমাদের বোর্ডগুলোতে গড়ে ৫ থেকে ৬ টা এমসিকিউ প্রশ্ন এই চ্যাপ্টারে থাকে। আর এই বছর যেহেতু আমাদের শর্ট সিলেবাস হওয়ার কারণে চ্যাপ্টারই কম আছে। সো বলা যায় যে এখান থেকে আসলে অ্যারাউন্ড 25% এর মতো কোয়েশ্চেন হবেই। ঠিক আছে? সো এটা তুমি ধরে রাখতে পারো আরকি। আচ্ছা, এবার যদি আমরা একটু গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে ডিসকাস করি, যেই টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে এবং তোমার বারেও প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো টপিকগুলো নিয়ে বললে আমাদের সিরিয়ালি যেই টপিকগুলো নিয়ে কথা বলতে হয় সেটার মধ্যে ১ম এই আসে হচ্ছে তোমার, আমি যদি এটাকে টাইপ 1 বলি, এই টাইপ 1 এর মধ্যে ১ম এই আসে হচ্ছে আমাদের সফটওয়্যার সংক্রান্ত কিছু আলোচনা, হ্যাঁ? তোমার হচ্ছে সফটওয়্যার ইনস্টল, আনইনস্টল ও ডিলিট প্রত্যেকটি প্রত্যেকটি প্রক্রিয়ার যেই ধাপগুলো আছে, হ্যাঁ? সেই ধাপগুলো নিয়ে কিন্তু আমাদের বইয়ে ডিটেইলস কথাবার্তা আছে। সো ওই জায়গাগুলো থেকে হচ্ছে তোমার এমসিকিউ কোয়েশ্চেন হয়। ঠিক আছে? তো তোমাকে হয়তোবা
এই বইয়ের ইনস্টলের যেই ধাপগুলো আছে ওই ধাপগুলো থেকে একটা প্রশ্ন দিয়ে দিল। ঠিক আছে? যে ইনস্টল করার জন্য প্রয়োজনীয় ধাপ কোনটি? বা তোমার হচ্ছে নিচের কোনটি সফটওয়্যার ইনস্টলেশন এর সাথে সংশ্লিষ্ট। তো এইজন্য হচ্ছে আমাদের এই জায়গাগুলো কিন্তু হচ্ছে ভালো করে রিডিং পড়তে হবে বই থেকে। এর পাশাপাশি আমাদের এই টপিকগুলোর আলোচনা করার আগেই বইয়ে দেখবা আরো একটা টপিক আছে, সেটা হচ্ছে তোমার কম্পিউটার রক্ষণাবেক্ষণ। তো এই জায়গাটাও কিন্তু হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ? কম্পিউটার রক্ষণাবেক্ষণ। এখানে হচ্ছে ২ ধরনের রক্ষণাবেক্ষণের কথা বলা আছে তোমাদের বইয়ে। একটা হচ্ছে তোমার আমাদের প্রতিরোধমূলক, আরেকটা হচ্ছে সতর্কতামূলক। তো এই ২ ধরনের রক্ষণাবেক্ষণ নিয়ে আমাদের কথাবার্তা এখানে পড়ে নিতে হবে। যেমন হচ্ছে তোমার একটা জায়গা থেকে কোয়েশ্চেন প্রতি বছরই আসে। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন আর হচ্ছে তোমার ডিস্ক ক্লিন আপ, হ্যাঁ? এইগুলোর যে প্রয়োজনীয়তা বা এগুলো কেন ইউজ করা হয়, এই বিষয়টা কিন্তু এই কম্পিউটার রক্ষণাবেক্ষণের টপিকে বলা আছে। তো ওই জায়গাটা থেকে কিন্তু প্রতি বছরই কোনো না কোনোভাবে প্রশ্ন দেয়। তো এটা তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। তো এইটা হচ্ছে আমাদের টপিক 1 এর মধ্যে অন্তর্ভুক্ত তোমার টপিকগুলো, টাইপ 1 এর মধ্যে অন্তর্ভুক্ত টপিকগুলো। এবার যদি আমরা পরবর্তী টাইপে চলে যাই, আমাদের পরবর্তী টাইপটা হচ্ছে মূলত ট্রাবল শুটিং এর উপরে। তো ট্রাবল শুটিং তোমরা জানো এটা একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়া হচ্ছে আমরা কম্পিউটারে যদি হচ্ছে কোনো হার্ডওয়্যারগত সমস্যা হয় সেই সমস্যাটা ফাইন্ড আউট করতে পারি। তো তোমাদের বইয়ে টোটাল হচ্ছে ১৬ টার মতো ট্রাবল শুটিং প্রক্রিয়া বর্ণনা করা আছে, যে আমরা কম্পিউটারের কোন ধরনের সমস্যার জন্য কোন ধরনের পদক্ষেপ নিব বা কোন ধরনের সমস্যাকে আমরা কিভাবে নির্ণয় করব। তো ওই বিষয়গুলো হচ্ছে এই ট্রাবল শুটিং এর আন্ডারে বলা আছে। তো এগুলো হচ্ছে তোমাদের একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। তবে এর মধ্যে আবার কয়েকটা তোমার পয়েন্ট থেকে হচ্ছে কোয়েশ্চেন বেশি আসে। ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের RAM জনিত যে সমস্যাগুলো আছে বা তোমার হচ্ছে CMOS ব্যাটারি জনিত যে সমস্যাগুলো আছে। ঠিক আছে? তো দেখা গেছে যে এই জায়গা থেকে তুলনামূলকভাবে বেশি প্রশ্ন আসে। তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা যদি একটু দেখা হয়, মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যদি একটু দেখা হয় তাহলেই বোঝা যায় যে কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ তুলনামূলকভাবে। আর যেহেতু আমাদের টপিক সংখ্যা এমনিতেই কম, শর্ট সিলেবাস হওয়ার কারণে, এই কারণে আমার মনে হয় যে প্রত্যেকটা টপিকই আসলে তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা হচ্ছে মোটামুটি আমাদের এই শর্ট সিলেবাসে চ্যাপ্টার 2 তে যেই টপিকগুলো আছে ওইগুলোর একটা এখানে ব্রেকডাউন করে দেখিয়েছি তোমাদেরকে যে কোনগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়, অধ্যায় ৪। তো তোমরা জানো আমাদের আইসিটি বইয়ের অধ্যায় ৪ এ মূলত ২ টা সফটওয়্যার নিয়ে কথা বলা আছে। যার মধ্যে ১ম টা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর, দ্বিতীয়টি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো ২ টা সফটওয়্যারই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডেইলি লাইফে অনেক কাজে ইউজ হয়। তো আমি যদি ১ম এই তোমাদেরকে হচ্ছে এই অধ্যায়ের যে বোর্ডের কোয়েশ্চেন ভিত্তিক যে গুরুত্ব সেটা নিয়ে যদি একটু বলি, যে আমাদের দেখা যায় যে প্রতি বছর গড়ে তোমার প্রতি বছর গড়ে দেখা যায় ৩ থেকে ৪ টা প্রশ্ন এই অধ্যায় থেকে হয়। এই বছর যেহেতু শর্ট সিলেবাস এই পরিমাণটা আরেকটু বাড়তে পারে। ঠিক আছে? তো তোমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো সব চ্যাপ্টার থেকেই প্রশ্ন হবে কম বেশি, একটু কম বেশি। আচ্ছা। তো আমরা যদি এবার এখানেও গুরুত্বপূর্ণ টপিক গুলো একটু দেখি, তো আমি হচ্ছে ২ টা টাইপে ভাগ করব। আমাদের টাইপ 1 এ যাবে হচ্ছে তোমার মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসর। তো ওয়ার্ড প্রসেসরের মধ্যে আমাদের হচ্ছে মূলত যে আলোচনাগুলো আছে, সেই আলোচনাগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসরের যেই ফিচার গুলো আছে, ঠিক আছে? বা যেই সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো তোমার কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং সেগুলো আমাদের কোন ধরনের সুবিধা দিয়ে থাকে, এই জিনিসগুলোই হচ্ছে তোমাদের বইয়ে উল্লেখ করা আছে, বর্ণনা আকারে লেখা আছে। তো তোমাদের হচ্ছে এই ওয়ার্ড প্রসেসরের প্রত্যেকটা ফিচার সম্পর্কে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? যেমন কিছু বিষয় যদি আমি একটু উল্লেখ করি, যে আমাদের হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসরের যে গঠন, ওখানে মানে তোমার হচ্ছে কোন জায়গায় কি পাওয়া যায়, ঠিক আছে? যেমন উপরে রিবন যে জায়গাটা আছে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারে, ওই রিবনে হচ্ছে কিছু অপশন আছে। ফাইল অপশন, হোম অপশন, ইনসার্ট অপশন। এই অপশনের মধ্যে আবার আরো কিছু সাব অপশন আছে, ঠিক আছে? তো ওই প্রত্যেকটা তোমাকে একটু চিনতে হবে। বইয়ে যেগুলো নিয়ে কথা বলা আছে ওগুলো চিনতে হবে। তারপরে কিভাবে ছবি যোগ করা যায় কোন একটা ওয়ার্ড ফাইলে, কিভাবে হচ্ছে আমরা টেবিল যোগ করতে পারি কোনো একটা ওয়ার্ড ফাইলে, কিভাবে ক্লিপ আর্ট যোগ করা যায়, ঠিক আছে? তারপরে কিভাবে তুমি হচ্ছে লেখালেখির ফরম্যাটিং ঠিক করতে পারো। যেমন তুমি কিভাবে হচ্ছে পয়েন্ট আকারে, বুলেট পয়েন্ট আকারে হচ্ছে তুমি হচ্ছে তোমার
কথাগুলো বা লেখাগুলোকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারো। এই প্রক্রিয়াগুলো সম্পর্কে তোমার হচ্ছে বই থেকে পড়ে নিতে হবে। ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর হচ্ছে তোমার অনেক সময় হচ্ছে আমাদের এমসিকিউ কোয়েশ্চেনে একটা উদ্দীপক দিয়ে হচ্ছে ওইখানে ওয়ার্ড প্রসেসরের ব্যবহার করার কথাটা বোঝানোর চেষ্টা করা হয়। তো ওইখান থেকে হচ্ছে বিভিন্নভাবে প্রশ্ন করা হয় যে, যেই সফটওয়্যারটির কথা উদ্দীপকে বলা হয়েছে সেটি আসলে কোন সফটওয়্যার? বা সেগুলোর সুবিধা কি, কি? কি, কি করা যায়? এভাবে কিন্তু প্রশ্ন এসে থাকে। ওকে। তো এটা হচ্ছে মূলত আমাদের ওয়ার্ড প্রসেসর সংক্রান্ত আলোচনা। এটা গেল আমাদের টাইপ 1 এ। আর টাইপ 2 তে আমরা যেই টপিকটাকে এখানে রাখবো সেটা হচ্ছে তোমার মাইক্রোসফটের এক্সেল সফটওয়্যারটা। যেটা মূলত একটা স্প্রেডশিট সফটওয়্যার। তো আমাদের এই এমএস এক্সেল যে সফটওয়্যারটা আছে সেটা অনেক বেশি ইউজ করা হয়, বিশেষ করে যারা হচ্ছে হিসাব নিকাশের কাজকর্ম কম্পিউটারের সাহায্যে করে। ঠিক আছে? আমাদের বইতে এই মাইক্রোসফট এক্সেলের একদম প্রাথমিক যে ব্যবহারগুলো আছে, যেমন তোমার হচ্ছে কিভাবে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেল একটা ফাইল তৈরি করে সেখানে হচ্ছে বিভিন্ন সংখ্যা আমরা হচ্ছে তোমার লিখে রাখতে পারি। বিভিন্ন হিসাব-নিকাশ লিখে রাখতে পারি। তারপরে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে যোগ-বিয়োগ করতে পারি। তারপরে গুণ করতে পারি। তারপরে হচ্ছে শতকরা নির্ণয় করতে পারি। ঠিক আছে? তো সহজে বললে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে সূত্র লিখে সহজে হিসাব-নিকাশ করতে পারি। এই প্রক্রিয়াগুলো কিন্তু এখানে আলাদা, আলাদা করে দেওয়া আছে। তো তোমাকে হচ্ছে মাইক্রোসফট এক্সেলের যে গঠন সেটা বুঝতে হবে। তার পাশাপাশি এখানে যে তোমাকে ফিচার গুলো দেওয়া হয়েছে, যেমন এই যে বললাম যে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহজেই করতে পারি মাইক্রোসফট এক্সেলে। তো ওইগুলো কিভাবে করা যায় সেটাও তোমাকে এখান থেকে একটু দেখে নিতে হবে। ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বিশেষ করে সূত্রর ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিকের। ওকে, তো আমরা হচ্ছে অধ্যায় ৪ কমপ্লিট করলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ে। তো আমাদের অধ্যায় ৫ যেই আ তোমার অধ্যায়টা আছে আমাদের বইয়ে, সেটা একটা খুবই বড় একটা অধ্যায়। ঠিক আছে? অনেকগুলো টপিক আছে এখানে। বাট শর্ট সিলেবাসে তোমার হচ্ছে সবগুলো টপিক কিন্তু ইনক্লুডেড হয়নি। এখানে হচ্ছে শুধুমাত্র ১ম যে পার্টটা আছে আমাদের মাল্টিমিডিয়া সফটওয়্যারের মধ্যে প্রেজেন্টেশন সফটওয়্যার, সেটা কিন্তু ইনক্লুডেড হয়েছে। সো তোমার জন্য জিনিসটা কিন্তু সহজ হয়ে গেছে আরো। তো আমি যদি টপিকের আলোচনায় যাওয়ার আগে এটার বোর্ড পরীক্ষায় প্রশ্ন ভিত্তিক যে গুরুত্ব সেটা নিয়ে একটু যদি কথা বলি। আমাদের প্রতি বছরে দেখা যায় এখান থেকে ৫ থেকে এই চ্যাপ্টারে থেকে ৫ থেকে ৬ টি প্রশ্ন হয়। সো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর আমরা যদি টপিকের আলোচনায় যাই, যেমনটা বলতেছিলাম যে আমাদের এই মূল অধ্যায়টিতে অনেকগুলো টপিক থাকলেও তোমাদের শর্ট সিলেবাসে সবগুলো টপিক নেই। আছে কেবলমাত্র একটি টপিক। তো আমরা ওই টপিকটাই এখানে দেখব। তো আমি একটাই টাইপ এখানে তোমাদেরকে দিচ্ছি। টাইপটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যার। এছাড়া আমাদের হচ্ছে এই প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে কথাবার্তা বলার আগে হচ্ছে মাল্টিমিডিয়া কনটেন্ট নিয়ে কিছু কথা আছে। তো ওগুলো হচ্ছে আমাদের বই থেকে একটু দেখে নিতে হবে। ঠিক আছে? তো মূল টপিকটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যার। তার সাথে আমরা কিছু এই মাল্টিমিডিয়া কনটেন্টের মাল্টিমিডিয়া কনটেন্টের হচ্ছে অ্যা আমরা হচ্ছে কিছু আলোচনা দেখে নিব বই থেকে। ঠিক আছে? তো আমি যদি একটু ব্রেকডাউন করি যে এখানে কি, কি আছে? প্রেজেন্টেশন সফটওয়্যার যেটা নিয়ে কথা বলা আছে আমাদের বইতে, সেটা হচ্ছে মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো আমাদের বইয়ে বাকি সফটওয়্যারগুলো যেইভাবে বর্ণনা করা আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জন্যও কিন্তু বিষয়টা একই রকম। যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের গঠন কেমন? মানে কি, কি জিনিস আছে এখানে, সেগুলো কোথায়, কোথায় আছে? এগুলো নিয়ে কথা বলা আছে। তারপর হচ্ছে তুমি একেকটা সার্ভিস বা ফিচার কিভাবে ইউজ করবা, সেগুলো নিয়ে কথা বলা আছে। ঠিক আছে? আমি যদি এক্সাম্পল হিসেবে কয়েকটা বলি, যে তুমি কিভাবে মাইক্রোসফট আ পাওয়ার পয়েন্টে একটা নতুন ফাইল ওপেন করতে পারো। তারপরে সেখানে কিভাবে হচ্ছে তুমি নতুন স্লাইড যুক্ত করতে পারো। তারপরে কিভাবে তুমি হচ্ছে স্লাইড শো শুরু করতে পারো। কিভাবে হচ্ছে তুমি স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো। তারপরে হচ্ছে তোমার স্লাইডে তুমি হচ্ছে কিভাবে ইমেজ এড করতে পারো, ভিডিও এড করতে পারো, অডিও এড করতে পারো। ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের কিছু কিবোর্ড শর্টকাট নিয়ে এখানে কথা বলা আছে। তো এই সবগুলো জিনিসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যেহেতু আমাদের পড়ার পরিসরটা কমে আসছে, সো গুরুত্ব কিন্তু টপিকগুলোর বেড়ে গেছে, স্বাভাবিক। আর মাল্টিমিডিয়া কনটেন্ট এ মূলত হচ্ছে আমাদের প্রচলিত যে মাল্টিমিডিয়া কনটেন্ট গুলো আছে, তোমার হচ্ছে অডিও, ভিডিও, অ্যানিমেশন, তারপরে হচ্ছে ইন্টারেক্টিভ কম্পিউটিং, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখানে কিছু থিওরি আছে যেগুলো আমাদেরকে বই থেকে ভালো করে পড়ে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের অধ্যায় ৫ এর গুরুত্বপূর্ণ টপিক এবং আমাদের
কোশ্চেনের যে অ্যানালাইসিস সেটা। তো আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ চ্যাপ্টারে, যেটা হচ্ছে তোমার অধ্যায় ৬। যেটা আমি বলতেছিলাম যে এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য একেবারেই নতুন। এই অধ্যায়ের উপর বিগত বছরগুলোতে কোনো পরীক্ষা হয়নি। তো এইটার জন্য আসলে ঐরকমভাবে আমি অ্যানালাইসিস দিতে পারছি না যে কতটি প্রশ্ন এই পর্যন্ত এসেছে। বাট আমি অধ্যায়ের গুরুত্ব বিবেচনায় তোমাদেরকে একটা সম্ভাব্য ধারণা দিতে পারি যে এইখান থেকে কতটি প্রশ্ন হতে পারে। আমার ধারণা হচ্ছে ৫ থেকে ৬ টি। কারণ এই চ্যাপ্টারটা বেশ বড় এবং এই চ্যাপ্টারটা আসলে আমাদের ইনক্লুডেড করার পেছনে কারণই এইটা যে আমাদের প্রোগ্রামিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু দিন, দিন অনেক জনপ্রিয় হচ্ছে এবং অনেক বেশি প্রয়োজনীয় হচ্ছে। তো এই কারণে আসলে তোমাদের আর্লি স্টেজ থেকেই আসলে প্রোগ্রামিং এর সাথে পরিচয় করানোর জন্যই এই চ্যাপ্টারটা ইনক্লুড করা। তো মূলত অধ্যায় ৬ হচ্ছে তোমাদেরকে পাইথন ল্যাঙ্গুয়েজ বা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচয় করানো হয় এবং এখানে মোটামুটি বেসিক কথাবার্তা সবই বলা আছে। ঠিক আছে? তো এইজন্য আসলে আমার কাছে মনে হচ্ছে এই চ্যাপ্টারটা বেশ গুরুত্বপূর্ণ, যেখান থেকে আ 20% কোয়েশ্চেন এট লিস্ট আসা উচিত। ওকে। তো আমি যদি এবার হচ্ছে একটু গুরুত্বপূর্ণ টপিকের আলোচনায় যাই। এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পুরোটাই আছে। ঠিক আছে? এটার কিন্তু হচ্ছে কোনো কাটছাঁট নেই। পুরো চ্যাপ্টারটাই আমাদের সিলেবাসে ইনক্লুডেড। তো আমি হচ্ছে এটাকে যদি হচ্ছে তোমাদেরকে একটু টাইপে ব্রেকডাউন করে দেখাই, তো ১ম টাইপ যেটা আসবে সেটা হচ্ছে মূলত আমাদের প্রোগ্রামিং এর যে প্রেক্ষাপট, ঠিক আছে? এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা। এর মধ্যে হচ্ছে তোমাদের মেশিন কোড নিয়ে কিছু কথা আছে। কম্পিউটারের ভাষা যেটাকে আমরা বলে থাকি, এই মেশিন কোড নিয়ে কথা বলা আছে। তারপরে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম নিয়ে কথা বলা আছে। যেই প্রোগ্রামটা আমাদের উচ্চ স্তরের ভাষাকে মেশিন কোডে রূপান্তর করে, অনুবাদক প্রোগ্রাম। তার সাথে, সাথে হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামের যে ইতিহাস, সেটা নিয়ে কিছু কথা বলা আছে। পাইথন প্রোগ্রামের পরিচয়ও বলতে পারো। তো এটা নিয়ে হচ্ছে কিছু কথা আছে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের টাইপ 1 এর মধ্যে পড়তেছে। তো এই টাইপটাকে আমি বলব যে এটা হচ্ছে আসলে অবজেক্টিভ কোয়েশ্চেন আসার জন্য আসলে খুবই সুইটেবল। মানে এখানে আসলে অনেক, অনেক তথ্য আছে যেগুলো আসলে অবজেক্টিভে দেওয়ার মতো। ঠিক আছে? সো মানে খুব সহজ অবজেক্টিভ যদি করতে চাই বই থেকে, তাহলে এই টাইপটা খুবই উপযুক্ত। এখানে অনেক তথ্য দেওয়া আছে আমাদের এই মেশিন কোড অনুবাদক প্রোগ্রাম, পাইথন প্রোগ্রাম থেকে। তো ওইগুলা আরকি তোমার যেই কোয়েশ্চেনটা হবে ওখানে কিন্তু ডিরেক্ট চলে আসতে পারে। ঠিক আছে? তো এইজন্যই আরকি আমি হচ্ছে এটাকে টাইপ 1 এ রেখেছি। আমাদের বইয়ের একদম শুরুর দিকের টপিকগুলো নিয়ে হচ্ছে টাইপ 1। ওকে। তো আমি হচ্ছে এরপর টাইপ 2 তে চলে যাচ্ছি। টাইপ 2 তে হচ্ছে আমি মূলত রাখবো আমাদের পাইথন প্রোগ্রাম দিয়ে যে বেসিক কাজগুলো করা যায়। ঠিক আছে? যেমন তোমাদের বইয়ে দেখবা তোমরা একদম শুরুতেই পাইথন প্রোগ্রাম দিয়ে কোনো একটা টেক্সট প্রদর্শন করার উপায়, এটা দেওয়া আছে। হ্যাঁ? টেক্সট প্রদর্শন। প্রিন্ট ফাংশনের সাহায্যে আমরা কিভাবে টেক্সট ডিসপ্লে করতে পারি। ঠিক আছে? একদম বেসিক, এটা অনেক কাজে লাগে টেক্সট প্রদর্শন। তারপরে হচ্ছে আমাদের পাইথনে ব্যবহৃত ডেটা টাইপ নিয়ে কথা বলা আছে। তারপরে হচ্ছে আমাদের পাইথনে ব্যবহৃত বিভিন্ন অপারেটর নিয়ে কথা বলা আছে। তো এইগুলো কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জিনিসগুলো খুবই বেসিক। এগুলো আমাদের পাইথনে কোড করতে গেলে অনেক কাজে লাগে। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আমাদের টাইপ 2 তে যেই টপিকগুলো আছে এইগুলো আসলে পরীক্ষায় আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? মানে যদি একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন করতে চায়। এরপরে সবগুলো টাইপের জন্য আমি সেম কথা বলব যে একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন যদি টিচার করতে চায় এই টাইপগুলো থেকে সে কোয়েশ্চেন করবে। ঠিক আছে? এবং তোমাকে কোড দিবে। কোড দিয়ে হচ্ছে কোয়েশ্চেন করবে। আচ্ছা, এর সাথে আরো একটা টাইপ আমি দিতে চাই, সেটা হচ্ছে তোমার আমাদের পাইথনের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টাইপ কাস্টিং করা। মানে ডেটা টাইপ পরিবর্তন করা। এটাও কিন্তু আমাদের এই টাইপ 2 এর মধ্যে পড়ে। ঠিক আছে? যে এক টাইপ থেকে আরেক ডেটা টাইপে রূপান্তর করা। তো এই সবগুলো টাইপই আমাদের বলা যায় যে খুবই বেসিক এবং গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী টাইপে। পরবর্তী টাইপের মধ্যে আমি রাখবো হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামে আমরা কিভাবে হচ্ছে কন্ডিশন বা শর্ত এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো প্রোগ্রামে শর্তের ব্যবহার, এটাকে হচ্ছে আমি টাইপ 3 এর মধ্যে রাখতেছি। খুবই গুরুত্বপূর্ণ।
এটাকে আমি বলব যে খুবই গুরুত্বপূর্ণ। এইজন্য গুরুত্বপূর্ণ যে পাইথন প্রোগ্রামের আসলে কোর বা হার্ট যদি আমি বলি তাহলে আসলে এই টপিক গুলাই। ঠিক আছে? যেগুলাকে আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। এই যে প্রোগ্রামের শর্তের ব্যবহার। এইখানে মূলত আমরা হচ্ছে ইফ স্টেটমেন্ট, তারপরে হচ্ছে তোমার ইফ এলস স্টেটমেন্ট, তারপরে ইফ, এলিফ, এলস স্টেটমেন্ট এইগুলো নিয়ে কথাবার্তা বলি। ঠিক আছে? তো ধরো এখান থেকে প্রশ্ন হয়তোবা ১-২ টাই আসবে। বাট যেইটা আসবে সেটা আরকি তোমার বুঝে শুনে উত্তর দিতে হবে। মানে তুমি যদি বেসিক না পারো, বেসিক যদি তোমার না জানা থাকে তাহলে এই জিনিসগুলো অ্যান্সার করতে পারবা না। আর ২৫ মার্কের পরীক্ষা, ২৫ টা এমসিকিউ তার মধ্যে যদি ১-২ টাও মিস যায়, আমার মনে হয় এটা আসলে তোমার জন্য খুবই একটা রিস্কি ব্যাপার হয়ে যাবে পরবর্তীতে। ঠিক আছে? সো তোমার টার্গেট থাকা উচিত সবগুলোই যেন তুমি হচ্ছে কনফিডেন্স এর সাথে কারেক্ট অ্যান্সার দিতে পারো। সো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এটা একটু ভালো করে বুঝে শুনে পড়ে যাওয়া উচিত। আচ্ছা, আর আমাদের এই চ্যাপ্টারের লাস্ট যেই টাইপটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে আমাদের বইয়েও যেটা একদম শেষে আলোচনা করা আছে, প্রোগ্রামে লুপের ব্যবহার। আমাদের বইয়ে মূলত হচ্ছে তোমার ২ ধরনের লুপ নিয়ে কথা আছে। ২ ধরনের লুপ নিয়ে আলোচনা আছে। যার মধ্যে একটা হচ্ছে তোমার ফর লুপ, আরেকটা হচ্ছে তোমার while লুপ। ঠিক আছে? তো এই লুপগুলো নিয়ে হচ্ছে আমাদের একটু পড়াশোনা থাকতে হবে। আর আমাদের হচ্ছে আরো কিছু এক্সট্রা জিনিস আছে, যেগুলো আরকি আমি বলব না খুব বেশি গুরুত্বপূর্ণ, বাট আ কঠিন কোয়েশ্চেন যদি হয়ে থাকে তাহলে এই জায়গা থেকে কোয়েশ্চেন চলে আসতে পারে বাই এনি চান্স। তো আমাদের এই যে প্রোগ্রামে শর্তের ব্যবহারের মধ্যে তোমার এক্সট্রা একটা জিনিস আমি বলে দিচ্ছি যেটা বইয়েও আছে, সেটা হচ্ছে যে ম্যাচ স্টেটমেন্ট। তো এইটা আরকি একটু ডিফিকাল্ট। সো আমি এইজন্য এটাকে আলাদাভাবে বললাম যে যদি টিচার কোয়েশ্চেন কঠিন করতে চায় এখান থেকে কিন্তু দিতে পারে, যদি একটু লেন্দি কোয়েশ্চেন করতে চায়। আর হচ্ছে তোমার লুপের ব্যবহার থেকেও আমি এরকম তোমার এক্সট্রা কিছু টপিক বলি। সেটা হচ্ছে তোমার ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট। এগুলো দিয়ে হচ্ছে কোয়েশ্চেন কঠিন করা যায়। ঠিক আছে? তো এগুলো আসার চান্স কম, বাট চলে আসতে পারে, বলা যায় না। তো তোমার আরকি যদি হচ্ছে ২৫ এ ২৫ পাওয়ার ইনটেনশন থাকে তাহলে এই টপিকগুলোও কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে। ঠিক আছে? তো আমি হচ্ছে তোমাদের জন্য সুন্দর করে এই পুরো অধ্যায়টাকে টাইপ বাই টাইপ ভাগ করে দিয়েছি এবং আমি যদি গুরুত্ব হিসেবে বলি আমাদের এই টাইপ 4 এইটাও কিন্তু হচ্ছে একটা 5 স্টারের টপিক, 5 স্টারের টপিক। আর আরেকটা ছোট টাইপ আছে যেটা আমি হচ্ছে এখানে এখনো লিখি নাই। আমি লিখে দিচ্ছি। এটাও আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে আমি টাইপ 2 এর মধ্যে এটাকে রাখবো। এটা হচ্ছে ভেরিয়েবলের নামকরণ। এটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসার চান্স অনেক বেশি যে নিচের কোনটি ভেরিয়েবলের সঠিক নামকরণ, হ্যাঁ? এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ভেরিয়েবলের নামকরণ এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে? তো এটাও আরকি তোমাদের একটু নিয়মকরণগুলো দেখে নাম তোমার হচ্ছে নামকরণের নিয়মগুলো দেখে যেতে হবে যে কোনগুলো সঠিক নিয়ম। তো ওই নিয়ম মেনে হচ্ছে তোমার কারেক্ট ভেরিয়েবল যেটা সেটাকে আইডেন্টিফাই করতে পারতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অধ্যায় ৬ এর গুরুত্বপূর্ণ টপিকগুলো। তো আমি হচ্ছে তোমাদের জন্য হচ্ছে সবগুলো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে এখানে টাইপ ওয়াইজ লিস্ট ডাউন করে দিয়েছি। তো তোমরা যদি হচ্ছে একবার জিনিসগুলো দেখে নাও তোমাদের হচ্ছে ওভারঅল চ্যাপ্টারগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে এবং কোনটার উপরে তোমার ফোকাস বেশি দেওয়া লাগবে সেটার ব্যাপারেও তোমার একটা ভালো ধারণা হয়ে যাবে। ঠিক আছে? আশা করছি এই এনালাইসিসটা তোমার শেষ মুহূর্তে গোছানো প্রস্তুতি নিতে অনেক সাহায্য করবে। সো তোমার সামনের পরীক্ষার জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো। যেন তুমি হচ্ছে একটা ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।